এরা কখনোই চাইবে না যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হাফ প্যান্ট পরে আরএসএস করা দিলীপ ঘোষ বিজেপির মাথায় বসে থাকুক পশ্চিমবাংলার বুকে। ক্ষেত্রে দেখুন, শুভেন্দু অধিকারীকে যখন দিলীপ ঘোষের বিবাহ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তার মুখের অঙ্গভঙ্গি কি ছিল, ফলে এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং তারপর অতি সম্প্রতি একের পর এক বিজেপির তৎকাল নেতা, বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে আসা, শুভেন্দু অধিকারী হোক, অর্জুন সিং হোক, কৌস্তব বাগচি হোক, তাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন, কেউ তো এই কথাগুলোকে অস্বীকার করতে পারবে না। দিলীপ ঘোষের আক্রমণ, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমি ধরে নিতে পারি বাঙালির শ্রেষ্ঠ দেবী মা দুর্গা, তার বংশবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা দিলীপ ঘোষ, কখনোই তাকে ডিফেন্ড করার কোনো জায়গাতে আমি নেই। তিনি আজও আমার বিরোধী, গতকালও আমার বিরোধী ছিলেন, ভবিষ্যতে। মানুষের ব্যক্তিগত জীবনের চর্চা, মানুষের ব্যক্তিগত ঘনিষ্ঠতম মুহূর্তের চর্চা যারা করেন, তারা এগুলোকে নিয়ে অনেক বেশি তৎপর হতে পারে। যারই ভিডিও হোক, ভিডিওটা তো এক অত্যন্ত ব্যক্তিগত স্তরের ঘনিষ্ঠতম সময়কার ভিডিও, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও, এই ধরনের জিনিসপত্র, এগুলো রাজনীতির অংশ হতে পারে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না। আমি বলছি, আজও দিলীপ ঘোষ আমার কাছে সেই লোক যে আমার নেত্রীকে বারমুন্ডা পরার নিদান দিয়ে গোটা বাংলা তথা ভারতবর্ষের নারী সমাজকে অপমান করেছিল। বাঙালিকে যতবার তাদের অধিকার সুরক্ষিত হয়েছে, তাদেরকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আন্দোলন নয়, এটা তৃণমূল কংগ্রেসেরও আন্দোলন, এটা তৃণমূল কংগ্রেসের অর্পণ ব্যানার্জির যেমন আন্দোলন, তেমন বাংলা হান্টের নীলম দাসেরও আন্দোলন। এই মামাটি মানুষের যে শাসনতন্ত্র, এটা কোনো দলের শাসনতন্ত্র নয়, এটা কোনো নেতা নেত্রীর শাসনতন্ত্র নয়। বাংলার মামাটি মানুষের শাসনতন্ত্র, এইটাকে আমরা চিরন্তন করার অনুরোধ এই কারণেই জানাচ্ছি, যাতে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের জন্য আন্দোলন করতে হলেও বাংলার বুকে যাতে আপনার আমার অধিকারটা নিশ্চিন্তে সুরক্ষিত হবে। প্রত্যেকের উচিত, এবং আমি আশাবাদী যে তারা নিশ্চিত করে এটা করবেন। যারা করে ফেলেছেন তারা তো আর ফর্মগুলোকে ফিরিয়ে আনতে পারবেন না। যদি সম্ভব হয় তাহলে যে বিজেপির নেতাগুলো ওখানে বসে বসে করছিল, হ্যাঁ আমি বলছি তো, যদি সম্ভব হয় যে বিজেপির নেতাকর্মীগুলো ওখানে বসে ওই ক্যাম্পটা করছিল, তাদের বাড়ি ঘেরাও করে তাদের বাড়ি থেকে ওই ফর্মগুলোকে বার করে নিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হোক। আর যদি একান্ত সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত যারা করেছে তাদেরকে যেটা ঘটনা সেটা বুঝিয়ে দেওয়া হোক, আর ভবিষ্যতে যেন আর কেউ না করে আগামীকাল থেকে, সেটা সুনিশ্চিত করা হোক। জোটের ক্ষমতায় আসা দূরের কথা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলায় সিপিআইএম এর যে অবস্থা, বিহারে এনডিএ জোটের সেই অবস্থা হবে। বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলের একত্রিত হওয়া উচিত এক ছাতার তলায়। বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে একসঙ্গে লড়াই করা, একসঙ্গে রাজনীতি করা যে লোকগুলো সিপিএম এর বেঁচে রয়েছে, ইমরান বোস, মোহাম্মদ সেলিম, সূর্য মিশ্র, একবার নরেন্দ্র মোদী, অমিত শাহের উচিত এদের থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কতটা সর্বাত্মক। ক্যাপশনে ঘোষের কুকীর্তি, সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও এবং জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। নাম উঠছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, এবং তার সঙ্গে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর নাম যুক্ত করা হচ্ছে। এবং যে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, তবে কি এবার বিজেপি এবং আরএসএস এর দরজা বন্ধ হলো দিলীপ ঘোষের জন্য? তার জন্য কি চক্রান্ত করা হচ্ছে? সেটা তো বিজেপির লোকেরা ভালো বলতে পারবেন। বিজেপি তাদের পাঁঠাকে আগা থেকে কাটবে না গোড়া থেকে মারবে, কাটবে না কুরবানি দেবে, সেটা একান্তই বিজেপির ব্যাপার। তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে দিলীপবাবু আমাদের রাজনৈতিক বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি 2021-এর বিধানসভা নির্বাচনে বারমুন্ডা পড়ার নিদান দিয়েছেন, তিনি মা দুর্গার জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি মহিলাদের বারংবার বিভিন্নভাবে আক্রমণ করেছেন। সেটা বাংলার একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বসে হোক, কিংবা তার এমপি ল্যাডের টাকায় কোথাও একটা কাজ হচ্ছিল সেই কাজেই হোক, তিনি এটা করেছেন। তো স্বাভাবিকভাবেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বিজেপিতে ব্রাত্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মূলত শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো তৎকাল বিজেপি, যারা তৃণমূল কংগ্রেস থেকে সরাসরি বিজেপিতে এসেছে, শুভেন্দু অধিকারী হোক বা সুকান্ত মজুমদার, কেউ তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের মন্ত্রী ছিল, সাংসদ ছিল, কেউ বা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলার নেতা ছিল।
তো এরা কখনোই চাইবে না যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হাফ প্যান্ট পরে আরএসএস করা দিলীপ ঘোষ বিজেপির মাথায় বসে থাকুক পশ্চিমবাংলার বুকে। পুরোটাই কি চক্রান্ত করা হয়েছে? হতে পারে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা তো এখানে কোনো ক্লারিফিকেশনে আসার কোনো কোনো কনক্লুশনে আসার কোনো জায়গাতে নেই। দেখুন, বিজেপির তিনিও তৎকাল নেতা, কিন্তু তিনি রাজনীতি করা লোক, এটা অস্বীকার করার জায়গা নেই। সেটা হচ্ছে বিজেপির মুখপাত্র সজল ঘোষ। আমি দেখছিলাম খুব সম্ভবত আপনাদেরই চ্যানেলে আপনারই একজন প্রতিনিধি তিনি জিজ্ঞাসা করছিলেন, এবং সেখানে সজল ঘোষ স্পষ্টত জানালেন যে তার মনে হয় না যে ওটা দিলীপ ঘোষ। আমি তো আবার কোথাও কোথাও শুনলাম কেউ কেউ লিখছে ওটা নাকি শিশির অধিকারী, মাথার চুল সাদা, ডান হাতে ঘড়ি। এবার আমি জানি না, বা আমার দলের এই বিষয়ে কোনো মন্তব্য নেই। যারই ভিডিও হোক, ভিডিওটা তো এক অত্যন্ত ব্যক্তিগত স্তরের ঘনিষ্ঠতম সময়কার ভিডিও। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও, এই ধরনের জিনিসপত্র, এগুলো রাজনীতির অংশ হতে পারে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না। যাদের এই সমস্ত জিনিসগুলো নিয়ে রাজনীতি করার অভ্যাস রয়েছে, যারা এগুলো নিয়ে রাজনীতি করে থাকেন, মানুষের ব্যক্তিগত জীবনের চর্চা, মানুষের ব্যক্তিগত ঘনিষ্ঠতম মুহূর্তের চর্চা যারা করেন, তারা এগুলোকে নিয়ে অনেক বেশি তৎপর হতে পারেন। কোথাও যে রাজনীতি না নোংরা নীতি চলছে, এটা তার মধ্যে না, অ্যাবসলিউটলি। এবং আমি আপনাকে বলছি যে এটা তো প্রথমবার নয়, সেই সময় থেকে, ওই যে আপনার 2024 লোকসভা নির্বাচনের সময় দিলীপ ঘোষকে দুর্গাপুরে সরিয়ে নিয়ে যাওয়া, এবং দিলীপ ঘোষকে দুর্গাপুরে সরিয়ে নিয়ে যাবার পর তার ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি তার দলের প্রতি, তার দলের তৎকালীন নেতৃত্বের প্রতি, অর্থাৎ যারা রাজ্য নেতৃত্ব ছিল তাদের প্রতি সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এবং তারপর সেই ফাটল দিলীপ ঘোষের সাথে বঙ্গ বিজেপির আরও চওড়া হয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেন। সেখানে সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছে যান, এবং তার আগে দিলীপ ঘোষের বিবাহ, সেই বিবাহ আপনাদের আর্কাইভ ঘেটে দেখুন। শুভেন্দু অধিকারীকে যখন দিলীপ ঘোষের বিবাহ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তার মুখের অঙ্গভঙ্গি কী ছিল। ফলে এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং তারপর অতি সম্প্রতি একের পর এক বিজেপির তৎকাল নেতা, বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে আসা, শুভেন্দু অধিকারী হোক, অর্জুন সিং হোক, কৌস্তব বাগচি হোক, তাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন, কেউ তো এই কথাগুলোকে অস্বীকার করতে পারবে না। কারুর ক্ষমতা নেই দিলীপ ঘোষের বলা এই কথাগুলোকে অস্বীকার করার, কারণ তারা প্রত্যেকে জানে দিলীপ ঘোষ সৌমিত্র খাঁকে নিয়ে যা বলেছে, যেগুলো বলেছে সেগুলো সত্যি কথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেষ যেটা আমি দেখেছি, দিলীপ ঘোষ আপনার কিছু তৎকাল ইউটিউবার যারা শুধুমাত্রই কুৎসার পরিবেশনা করেন, ব্যক্তিগত স্তরে নেমে গিয়ে অত্যন্ত নিম্নরুচির সংবাদ মাধ্যম পরিবেশনা বলবো না, নিম্ন রুচির পরিবেশনা করেন, তাদেরকেও দিলীপ ঘোষ আক্রমণ করেছিল। আমি বলছি, দিলীপ ঘোষ যখন ওই ইউটিউবারগুলোকে আক্রমণ করছে, আপনাদের বাংলা হান্ট, আপনাদের তো মনে হয়নি যে ওই আক্রমণটা আপনাদের প্রতি? কারণ আপনারা জানেন আপনারা কুৎসার পরিবেশনা করেন না, আপনারা নিম্নরুচির পরিবেশনা করেন না, আপনারা আপনাদের সাংবাদিক সত্তা এবং সংবাদ মাধ্যম সত্তার সাথে সুবিচার করছেন। তো যারা করে তাদের গায়ে লেগেছিল, যাদের গায়ে লেগেছিল তারাও কোনো রকম চক্রান্ত করেছে কিনা এগুলো নিশ্চিতভাবে খতিয়ে দেখা দরকার। দিলীপবাবুর উচিত এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাওয়া। ফলে এটার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো রাজনৈতিক মন্তব্য সুস্থ রাজনৈতিক পরিবেশে একজন রাজনীতির ছাত্র হিসাবে থাকতে পারে না। মানে সম্পূর্ণ বিষয়টি কোথাও দিলীপ ঘোষের যে নাম বা রাজনীতিতে তার যে নাম তিনি করে এসেছেন এত বছরের রাজনীতিক বিদ হিসেবে, সেই নামটাকে নষ্ট করার চেষ্টা আমি তো বললাম হতেই পারে। আমি বলছি দিলীপ ঘোষ আজও, দিলীপ ঘোষকে দেখলে, আমি সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষকে দেখি, আমি দিলীপ ঘোষকে যদি আমি যখন এই ভিডিও দিলীপ ঘোষের দেখেছি যে উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, প্রথম সারির সংবাদ মাধ্যম, সেখানে বসে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সত্যিই সততার মূর্ত প্রতীক, কারণ তাকে সামনে রেখে, তাকে ভাঙিয়ে, তার নাম ভাঙিয়ে অনেক কিছু করেছেন, কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ দূরের কথা, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী নেত্রী থাকাকালীন কোনো অভিযোগ করতে পারেননি। ফলে তিনি যখন এই সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন নেই দিলীপ ঘোষের সার্টিফিকেটের, কিন্তু তাও একজন পলিটিক্যাল কলিগ হিসাবে তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সার্টিফিকেট দিচ্ছেন, তখনও কিন্তু আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন প্রান্তিক স্তরের অত্যন্ত ক্ষুদ্র, তুচ্ছ, নগণ্য কর্মী হিসাবে আমার মনে হচ্ছে, আমার কিন্তু সেই কথাগুলোই মনে পড়ছে যেগুলো
রাজ্য সভাপতি এবং সাংসদ থাকাকালীন দিলীপ ঘোষ 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন। তা আমি বলছি, আজও দিলীপ ঘোষ আমার কাছে সেই লোক যে আমার নেত্রীকে বারমুন্ডা পরার নিদান দিয়ে গোটা বাংলা তথা ভারতবর্ষের নারী সমাজকে অপমান করেছিল। কিন্তু তাও এটা অস্বীকার করার কোনো জায়গা নেই রাজনীতির একজন ছাত্র হিসাবে যে দিলীপ ঘোষ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অত্যন্ত পুরনো দিনের সৈনিক। বিজেপি যখন কিছু নয়, বিজেপি যখন সারা দেশে দুই, তখনও দিলীপ ঘোষ বিজেপি আরএসএস। বিজেপি যখন বাংলার বুকে 2016 সালে, তখনও দিলীপ ঘোষ বিজেপি আরএসএস। বিজেপি যখন বাংলার বুকে 18 লোকসভায়, তখনও দিলীপ ঘোষ বিজেপি। এবং বিজেপি যখন বাংলার বুকে বিধানসভায় 77, তখনও দিলীপ ঘোষ বিজেপি। তারপরে শুভেন্দু, সুকান্ত মজুমদার এদের নেতৃত্বে বিজেপির যে অধঃপতন চলছে ক্রমাগত, 11 জন বিধায়কের দল ছেড়ে বেরিয়ে যাওয়া, পরের পর বিধানসভা লোকসভার উপনির্বাচনে হার, লোকসভা নির্বাচনে 6টি আসনের কমে যাওয়া, ভোট শতাংশের চরম হ্রাস, তখনও কিন্তু দিলীপ ঘোষ বিজেপিতে। দিলীপ ঘোষ যখন মেদিনীপুরে অবিসংবাদী জাতীয়তাবাদী নেতা ডক্টর মানস রঞ্জন ভূঁইয়াকে পরাজিত করছেন, তখনও তিনি বিজেপির। যখন তিনি বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের কাছে প্রায় 1.5 লক্ষ ভোটে পরাজিত হচ্ছেন, তখনও তিনি বিজেপি। এই লয়ালটিটা যিনি মেনটেন করছেন তার দলের প্রতি, আমি যদি আমার দলের প্রতি নিষ্ঠাবান হই, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি আমার ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও যিনি তার রাজনৈতিক দলের প্রতি এই নিষ্ঠাটা মেনটেন করে চলেছেন, তার প্রতি আমার একজন রাজনীতির ময়দানের একজন কলিগ হিসাবে তার প্রতিও আমার কোথাও গিয়ে সহমর্মী হওয়া উচিত। কিন্তু আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে চয়েস দেন, আমি বলবো দিলীপ ঘোষের মুখের ভাষা, দিলীপ ঘোষের আক্রমণ, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমি ধরে নিতে পারি বাঙালির শ্রেষ্ঠ দেবী মা দুর্গা, তার বংশবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা দিলীপ ঘোষ, কখনোই তাকে ডিফেন্ড করার কোনো জায়গাতে আমি নেই। তিনি আজও আমার বিরোধী, গতকালও আমার বিরোধী ছিলেন, ভবিষ্যতে কী হবে জানি না। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানি যে বাঙালি বাংলা ভাষা নিয়ে একটি দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলনেত্রী তিনি পথে নেমেছেন এবং সেখানে তিনি বলেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে বিদ্রোহ তিনি শুরু করবেন বাংলা ভাষার জন্য। এবং সেখানে দেখা যাচ্ছে আজকে যে খবর পাওয়া যাচ্ছে, মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলা শ্রমিককে টুকরো করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট করা হচ্ছে যে বাঙালি বলেই তার সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তো, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আপনি আজকে বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য দেখুন। সংসদের বাইরে দাঁড়িয়ে আজকে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিয়েছেন, বাংলাদেশ থেকে আগত হিন্দু মুসলিম সবকটাকে আমরা তাড়িয়ে দেবো। বাংলাদেশ থেকে আগত হিন্দু তো মতুয়ারাও, শান্তনু ঠাকুর, তার বাবা কপিল কৃষ্ণ ঠাকুর, তার গোটা পরিবার, বীণাপানি দেবী, এনারা তো সবাই বাংলাদেশ থেকে এসেছেন ভারতবর্ষে। শুভেন্দু অধিকারী যখন বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে দাঁড়িয়ে বলছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো, তখন যেমন শুভেন্দু অধিকারী জেনারেলাইজ করছেন এবং তার জেনারেলাইজ করার মধ্যে নন্দীগ্রামের শহীদ মাতা শেখ ইন্দ্রাদুল ইমাদুলদের মা শহীদ মাতা এবং পাঁশকুড়া পশ্চিমের আমাদের বিধায়ক সদস্যা ফিরোজা বিবিও রয়েছেন। তিনি যখন এই কথাটা শুভেন্দু বলছে, তখন যেমন শুভেন্দু শহীদ মাতা ফিরোজা বিবিকেও চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেবার কথা বলছে, একই সাথে শ্রমিক ভট্টাচার্য যখন বলছে বাংলাদেশ থেকে আগত হিন্দু মুসলিম সকলকে তাড়িয়ে দেবো, তখন কিন্তু এই যে জেনারেলাইজেশনে কিন্তু মতুয়া সম্প্রদায়ের বড় মা শ্রদ্ধেয়া স্বর্গীয়া বীণাপানি দেবীও রয়েছেন এবং তাদের নিজের দলের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রয়েছে। তো আমার মনে হয় যে এই পুরো বিষয়টি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাঙালি তো সেই জাতি যারা 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, এবং বাঙালিকে যতবার তাদের অধিকার সুরক্ষিত হয়েছে তাদেরকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আন্দোলন নয়, এটা তৃণমূল কংগ্রেসেরও আন্দোলন, এটা তৃণমূল কংগ্রেসের অর্পণ ব্যানার্জির যেমন আন্দোলন, তেমন বাংলা হান্টের নীলম দাসেরও আন্দোলন।
এই আন্দোলন আপনার আমার প্রত্যেকের অধিকারের আন্দোলন, এবং শুধুমাত্র বাংলা নয়, ভারতবর্ষের বুকে তথা সারা পৃথিবী জুড়ে নিজেদের ভাষার অধিকারকে সুরক্ষিত করার আন্দোলন। আমি বিশ্বাস করি এই আন্দোলনেও যদি আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের পথে হাঁটতে হয়, তাহলে বাঙালি পিছোপা হবে না। বাংলার বুকে যতদিন তৃণমূল কংগ্রেস আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার আছে, ততদিন বাংলার বুকে অন্তত বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। তারা নিশ্চিন্তে থাকুন। উত্তম কুমার ব্রজবাসী হোক কিংবা অঞ্জলি শীল হোক, তাদের কাছে আসামের ফরেন ট্রাইব্যুনালের পক্ষ থেকে নোটিশ আসতেই পারে, কিন্তু আমি আবারও বলছি, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই কারণেই আমরা মানুষকে অনুরোধ করছি যে অন্তত বাংলার বুকে, দেখুন ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে তো আমরা শাসন ক্ষমতায় নেই, কিন্তু আন্দোলন নিশ্চিতভাবে যদি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করবে, দিল্লিতে আন্দোলন করবে, যেখানে প্রয়োজন আমাদের স্বল্প সীমিত ক্ষমতায় আমরা সেখানে আন্দোলন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনতন্ত্র, মামাটি মানুষের যে শাসনতন্ত্র, মানুষের নিজের হাতের সরকারের অধিকার, এই যে আপনাদের পাড়া আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্প, মানুষের নিজের অধিকার নিজের হাতে, মানুষ ডিসাইড করবেন যে তিনি সরকারি খাতের টাকা, সবাই একটা পাড়ার মানুষজন মিলে ডিসাইড করবেন যে তারা কোন খাতে খরচা করবেন। তো এই মামাটি মানুষের যে শাসনতন্ত্র, এটা কোনো দলের শাসনতন্ত্র নয়, এটা কোনো নেতা নেত্রীর শাসনতন্ত্র নয়। বাংলার মামাটি মানুষের শাসনতন্ত্র, এইটাকে আমরা চিরন্তন করার অনুরোধ এই কারণেই জানাচ্ছি, যাতে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের জন্য আন্দোলন করতে হলেও বাংলার বুকে যাতে আপনার আমার অধিকারটা নিশ্চিন্তে সুরক্ষিত থাকে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্য বললেন, অন্যদিকে দেখা যাচ্ছে যে সিএ পোর্টালে কিভাবে আবেদন করতে হবে তার ইতিবৃত্তান্ত, সেক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে বাগদায় ক্যাম্প করছে বিজেপি, তাহলে কি বঙ্গ বিজেপির মধ্যে ভিন্ন মত রয়েছে? পুলিশের উচিত ছিল এই ক্যাম্পটাকে ভেঙে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য পুলিশ অত্যন্ত সংবেদনশীল। পুলিশ এবং ওখানকার যে স্থানীয় নেতৃত্ব, বাগদা বিধানসভা কেন্দ্রের এক্স্যাক্টলি কোথায় হয়েছে আমি জানি না, ওখানে যিনি আমাদের ব্লক সভাপতি আছেন অঘোর হালদার, পরিতোষ সাহা, যুব সভাপতি কিঙ্কর মণ্ডল, তাদের উচিত ছিল এই ক্যাম্পটাকে ভেঙে দেওয়া। কিন্তু যেমনটা বললাম, এনারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের পথে চলা ব্যক্তি, তাই জন্য এনারা এই ক্যাম্পটাকে ভেঙে গুড়িয়ে দেবার পথে হাঁটেননি। কিন্তু মানুষকে নিশ্চিতভাবে বাগদা বিধানসভা কেন্দ্রে যেখানেই এই ক্যাম্পটা হচ্ছিল না কেন, সংবাদ মাধ্যমে দেখেছি, সেখানকার মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে যে যারা যারা এই ক্যাম্পে গিয়ে নাম তুলছেন, তারা কিন্তু নিজেদেরকে বাংলাদেশি নিজেরাই প্রমাণ করে দিলেন। কারণ ওই সিএতে নাম তোলার সময় একটা অপশন আছে যে আমি ডিক্লেয়ার করছি আমি বাংলাদেশি, তাই আমি ভারতের নাগরিকত্ব চাই। তো আমি বলছি, এটা কতটা গোষ্ঠী কন্দল বিজেপির মধ্যে মতান্তর আমি জানি না, কিন্তু এটা একটা বিজেপির চাল হতে পারে। কীরকম চাল না, এই মানুষগুলোকে ওই সিএ ক্যাম্পে নিয়ে এসে তাদের নাম তুলিয়ে, তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে, এটা তাদেরকে নিজেকে দিয়ে ডিক্লেয়ার করিয়ে নেওয়া, পরবর্তীকালে যদি তারা ভিন রাজ্যে কোথাও যায়, বিজেপি শাসিত রাজ্যে যায়, তাদের ওপর যদি অত্যাচার হয়, সেখানে সেই বিজেপি শাসিত রাজ্যে বিজেপির যে হারমাত জল্লাদগুলো আছে, তারা বলতে পারবে ওই ফর্মটা দেখিয়ে যে এই ফর্মে এ ডিক্লেয়ার করেছে যে একটা বাংলাদেশি। সাবধান হওয়া উচিত ছিল। বাগদা বিধানসভা কেন্দ্রের মানুষ বিগত দিনে 2021, 2024 বিজেপিকে ভোট দিয়েছেন। পরবর্তীকালে 2024-এর লোকসভার পরে আমাদের যে উপনির্বাচন হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল, দল আমাকে সুযোগ দিয়েছিল বাগদায় প্রচার করার, মধুপর্ণার হয়ে। মধুপর্ণা ওখানে জিতেছে। তো যাই হোক, আমার মনে হয় মধুপর্ণা এবং তার টিম, তাদের উচিত, মমতা বালা ঠাকুর রয়েছেন সাংগঠনিক জেলা চেয়ারপারসন, রাজ্যসভার সাংসদ, এনাদের প্রত্যেকের উচিত, এবং আমি আশাবাদী যে তারা নিশ্চিত করে এটা করবেন। যারা করে ফেলেছেন তারা তো আর ফর্মগুলোকে ফিরিয়ে আনতে পারবেন না। যদি সম্ভব হয় তাহলে যে বিজেপির নেতাগুলো ওখানে বসে বসে করছিল, হ্যাঁ আমি বলছি তো, যদি সম্ভব হয় যে বিজেপির নেতাকর্মীগুলো ওখানে বসে ওই ক্যাম্পটা করছিল, তাদের বাড়ি ঘেরাও করে তাদের বাড়ি থেকে ওই ফর্মগুলোকে বার করে নিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হোক। আর যদি একান্ত সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত যারা করেছে তাদেরকে যেটা
ঘটনা সেটা বুঝিয়ে দেওয়া হোক, আর ভবিষ্যতে যেন আর কেউ না করে আগামীকাল থেকে সেটা সুনিশ্চিত করা হোক। ইতিমধ্যে আমরা জানি যে আগামী বছরই বাংলায় নির্বাচন রয়েছে, যদিও এবছর বিহারে নির্বাচন আছে, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন নিয়ে তরজা একদম উচ্চ দিকে। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে তেজস্বী যাদব তিনি হুমকি দিচ্ছেন ভোট বয়কটের। অন্যদিকে যেমনটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সমগ্র দেশ জুড়েই এই ভোটার তালিকা সংশোধন শুরু হতে পারে, কি বলবেন? না, আমি বলছি সমগ্র দেশ জুড়ে যে আপনি ভোটার তালিকা সংশোধনের কথা বলছেন, এই সমগ্র দেশ জুড়ে ভোটারদের তালিকা সংশোধন যেটা নির্বাচন কমিশন বলছে, আপনি বলছেন না। এই ভোটার তালিকা সংশোধনটা কীরকম আমি আপনাকে বলছি, যে 22/7/2025, আজকে হচ্ছে, আমি যদি খুব ভুল না করি, 25 তারিখ, গত পরশুর আগের দিন, 22/7/2025, 22/7/2025-এ 22শে জুলাই, খোঁজ পাওয়া যাচ্ছে না বিহার জুড়ে এমন ভোটারের সংখ্যা 11,484। একদম এখানে মার্ক করা আছে, আমি আপনার ক্যামেরা পার্সনকে বলবো ফোকাস করতে। 22/7/2025 ইলেকশন কমিশনের, এটা হচ্ছে এখানে স্পষ্ট লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, 22/7/2025, এখানে একদম মার্ক করা আছে যে ইলেক্টার্স নট ট্রেসেবল 11,484, মার্ক করা। পরের দিন 23/7/2025, সেম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, 23/7/2025, পরের দিন, গত পরশু দিন, মার্ক করা 1 লাখ ইলেক্টার্স আনট্রেসেবল। আমি বলছি একদিনও তো 24 ঘন্টাও তো নয়, 12-14 ঘন্টা 15 ঘন্টা হবে, 15 ঘন্টার ব্যবধানে 11,000টা 1 লাখ হয় কীভাবে? পুরোটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিহারে স্বচ্ছভাবে নির্বাচন হলে, দেখুন, আমি তো ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নই, রাজ্য রাজনীতি করার সুযোগ পেয়েছি, সেটুকুই করার চেষ্টা করি নিষ্ঠা সহকারে, কিন্তু এটুকু বুঝতে পারছি যে বিহারে যদি আজ এই সমস্ত কিছু বাদ দিয়ে স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে নীতিশ কুমার এবং জেডিইউ এবং বিজেপির যে এনডিএ জোট, সেই জোটের ক্ষমতায় আসা দূরের কথা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলায় সিপিআইএমের যে অবস্থা, বিহারে এনডিএ জোটের সেই অবস্থা হবে। কারণ যদি সেটা না হতো, যদি বিহারে এনডিএ জোট নিশ্চিহ্ন হবার দোরগোড়ায় না দাঁড়িয়ে থাকতো, তাহলে এতটা নগ্ন এবং উলঙ্গভাবে একদিনের ব্যবধানে এই আনট্রেসেবল ইলেক্টার্সের সংখ্যা 11,484 থেকে 1 লাখ হতো না। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখুন, আপনারা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত, আপনারা বুঝতে পারবেন ইঙ্গিতগুলো। 11,484 একটা ফিগার, 1 লাখ এটা কোনো ফিগার হতে পারে না। আমি বলছি 1,10,323, কথার কথা, উদাহরণ দিচ্ছি, এটাও একটা ফিগার হতে পারত, কিন্তু এক্স্যাক্ট 1 লাখ এটা একটা দায়সারা ফিগার। এবং ওই 1 লাখ যে ফিগার, যেমন 22 তারিখের যে নোটিশ, সেখানে যেমন একটা তালিকা ছিল, 23 তারিখে কিন্তু তালিকা নেই। দায়সারাভাবে যে লিখে দেওয়া হয়েছে, কোনো এক্সামিনেশন না করে লিখে দেওয়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এর বিরুদ্ধে আমি মনে করি, আমরা বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দলকে, এবং আজকে যারা হয়তো বিজেপির সঙ্গে আছেন, বিজেপির সঙ্গে কিন্তু বিগত দিনে শিবসেনাও ছিলেন, বিজেপির সাথে জেডিইউর নীতিশ কুমার ছিলেন, 10 বার বিজেপির হাত ছেড়েছেন, 10 বার বিজেপির হাত ধরেছেন। তো ফলে আজকে যারা যারা বিজেপির সঙ্গে আছেন, তারা যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবার দিন পর্যন্ত বিজেপির সঙ্গে থাকবেন, তার কোনো নিশ্চয়তা নেই। রাজনীতি সম্ভাবনার শিল্প। বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলের একত্রিত হওয়া উচিত এক ছাতার তলায়, এবং সুপ্রিম কোর্টে গিয়ে, না হলে প্রয়োজন পড়লে যে কোনো প্রকারের আন্দোলন, মানুষের স্বার্থে আন্দোলন যদি হয়, সেই আন্দোলন গঠনমূলক, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগঠিত করা হোক,
প্রয়োজন পড়লে তৃণমূল কংগ্রেস তাতে অগ্রণী ভূমিকা পালন করবে। যদি গুলি খেতে হয়, যদি রাষ্ট্রযন্ত্রের অত্যাচারের সম্মুখীন হতে হয়, তৃণমূল কংগ্রেস সম্মুখীন হবে। কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং ভারতবর্ষের প্রতিটি প্রান্তের শুভবুদ্ধি সম্পন্ন সুধী সজ্জন মণ্ডলী, সুধী নির্বাচক মণ্ডলী, তারা প্রত্যেকে এক ছত্রছায়া একত্রিত হন এবং এই আন্দোলন সংগঠিত করুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কারণ নির্বাচন কমিশনে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার খুব সম্ভবত অমিত শাহের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা মাল, অত্যন্ত নির্দিষ্টভাবে এবং উলঙ্গভাবে অমিত শাহ নরেন্দ্র মোদীর যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছে। তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন এবং যে কোনো ধরনের আন্দোলনে গিয়ে তার পদত্যাগ এবং এই যে SIR নামক মানে কালা কানুনি বলা যেতে পারে কার্যত, ভারতবর্ষের সার্বভৌমত্ব বিরোধী, ভারতবর্ষের সংবিধান বিরোধী যে আইন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার পোষ্য জ্ঞানেশ কুমারকে দিয়ে নিয়ে আসতে চাইছে, সেটাকে যেন তেন প্রকারেণ প্রতিহত করা হোক। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব। এই ইলেকশন কমিশনের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিকে মূলত অগণতান্ত্রিক SIR হিসেবে গণ্য করা হচ্ছে এবং এটাকে প্রত্যাহার করতে হবে, যার বিরুদ্ধে আজকে দেখা যায় যে মূলত রাজ্যসভা এবং লোকসভার তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছে তারা অন্যান্য বিরোধী দলের সাংসদদের একত্রিত হয়ে আজ তার বিরুদ্ধে তারা স্লোগান তুলছেন, যে স্লোগানে তারা বলছেন যে ইন্ডিয়া জোট প্রতিবাদে নেমেছে, বিজেপি তুমি হুঁশিয়ার। না, আমি তো সেটাই বললাম। এখনো তৃণমূল কংগ্রেস বাংলায় সর্বাত্মক আন্দোলনে নামেনি, কিন্তু আগামী রবিবার পরশু দিন অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক দিন, নানুর দিবস। 2000 সালের 27শে জুলাই বীরভূমের নানুরের একটি গ্রামে, নানুর ব্লকের একটি গ্রামে পরিবারের পর পরিবার, শুধুমাত্র তারা CPM সমর্থক ছিল না বলে জাতীয়তাবাদী কংগ্রেসী এবং তৃণমূল কংগ্রেসী পরিবারকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল CPM-এর হাড়মাদরা। সেই ঐতিহাসিক দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন। 27শে জুলাই রবিবার ঐতিহাসিক নানুর দিবসের দিন থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বাত্মক আন্দোলনে নামবে এবং আন্দোলনের ঝাঁজ দেখুন। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক, কিন্তু ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী। আমার মনে হয় এখনো পর্যন্ত ওই জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে একসঙ্গে লড়াই করা, একসঙ্গে রাজনীতি করা যে লোকগুলো CPM-এর বেঁচে রয়েছে, বিমান বোস, মোহাম্মদ সেলিম, সূর্য মিশ্র, একবার নরেন্দ্র মোদী, অমিত শাহের উচিত এদের থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কতটা সর্বাত্মক। এই SIR যদি প্রত্যাহার না করা হয়, আমি দায়িত্ব সহকারে বলতে পারি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম প্রধান বিরোধী নেত্রী হিসাবে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে যা যা করণীয় এই 65-67 বছর বয়সেও তিনি করতে পিছপা হবেন না। এবং আমার বিশ্বাস যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরাই নন, বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যারা সুধী নির্বাচক মণ্ডলী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে প্রাচীর তৈরি করে দাঁড়াবেন। যদি কোনো রকম আক্রমণ আসে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মানুষের প্রাচীর, মানব প্রাচীর তৈরি করে দিদিকে বার্তা দেব, দিদি তুমি লড়াই করো। অমিত শাহের ইঁটো খেয়ে বেঁচে থাকা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, স্বয়ং অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন সংগঠিত করো। গোটা দেশ তোমার সাথে আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।